এইবার হাত দাও। টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে নিই। এইবার হাত দাও। টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল। এইবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী। গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি, আমার যৌবন। সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ। প্রেমিক, ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী, নীল হয়ে জমে আছে ঘাসে। এর ঠিক ডান পাশে, ওইখানে হাত দাও। হ্যাঁ, ওটা বুক। ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল। তুমি থাকোনি। পড়ছিলাম নির্মলেন্দু গুণের ওটা কিছু নয়। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ সকাল 24-এর আজকের আয়োজনে। আপনারা দেখছেন চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন সকালের। সঙ্গে রয়েছে আমি তাসনুফা মোহনা। আমন্ত্রণ সবাইকে। আজ বৃহস্পতিবার 22 জুন 2023 খ্রিস্টাব্দ, 8 আষাঢ় 1430 বঙ্গাব্দ। চলুন শুরু করি প্রতিদিনের মতো ইতিহাসের আজকের এই দিনটিতে কি ঘটেছিল, যার জন্য দিনটি বিশেষ হয়ে আছে। 1519 সালের এই দিনে ব্রিটেনে দাসপ্রথা বাতিল হয়। 1555 সালের এই দিনে সির-হিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা করা হয়। 1633 সালের এই দিনে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়। 1814 সালের এই দিনে লন্ডনে লর্ডের ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 1972 সালের এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশ সদস্যপদ লাভ করে। 2002 সালের এই দিনে ইরানে ভূমিকম্পে 5 শতাধিক লোক নিহত হয়। শুভ জন্মদিন প্রিয় দর্শক। আজকের দিনে যাদের জন্মদিন তাদেরকে প্রাণঢালা অভিনন্দন। চ্যানেল 24-এর পুরো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিবাদন। চলুন জানা যাক বিখ্যাত ব্যক্তিদের কাদের কাদের জন্মদিন আজকে এবং তারা পৃথিবীর বুকে কি করে গেছেন। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইরানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কবি আব্বাস কিয়ারোস্তামি। 1970 সাল থেকে তিনি নিয়মিত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য এবং পূর্ণদৈর্ঘ্য সব ধরনের চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছেন। কোকের ত্রয়ী, টেস্ট অব চেরি এবং দ্য উইন্ড উইল ক্যারি আসের মতো সিনেমার জন্য আন্তর্জাতিক সুখ্যাতি অর্জন করেছেন। এর মধ্যে টেস্ট অব চেরি কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পামদোর অর্জন করেছে। 1949 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা ম্যারি লুইস স্ট্রিপ মেরিল। স্ট্রিপ তার চরিত্রে বৈচিত্র্যতা ও বিভিন্ন ভাষার দক্ষতার জন্য সুপরিচিত। রেকর্ড সংখ্যক 21টি একাডেমি পুরস্কারের মনোনয়ন গ্রহীতা স্ট্রিপ 3টি একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া 8টি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। 1964 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক ড্যান ব্রাউন।
পৃথিবীব্যাপী আলোড়ন তোলা উপন্যাস দ্য ভিঞ্চি কোড রচনার জন্য তিনি সবচেয়ে পরিচিত, যা 2003 সালে প্রকাশিত এবং সর্বাধিক বিক্রি হওয়া উপন্যাস। বর্তমানে ব্রাউনের লেখা উপন্যাস 57টিরও অধিক ভাষায় অনূদিত হয়েছে। 1974 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে থালাপাথি নামেই বেশি পরিচিত। তিনি তামিল চলচ্চিত্রের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের মধ্যে অন্যতম। 1984 সালে ভেট্টি নামের সিনেমা দিয়ে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক বিজয়ের। দেখে নিলাম বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন এবং কি করে তারা পৃথিবীর বুকে স্বাক্ষর রেখে গেছেন সেই সম্পর্কিত কিছু তথ্য। পত্রিকার খবরগুলো জেনে নেব এবারে। হাতে বেশ কিছু সংবাদ পত্রিকা রয়েছে। সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। সমকাল প্রত্যেক দিনের মতো সমকালে আজকে শিরোনামে যেটি রয়েছে, নির্বাচনের বছরে ব্যাংক পরিচালকদের বড় ছাড়, সংসদে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী পাস, পরিচালক পদে টানা 12 বছর থাকার সুযোগ, এক কোম্পানি খেলাপি হলেও গ্রুপভুক্ত অন্য কোম্পানিকে খেলাপি করা যাবে না। অর্থমন্ত্রী বলছেন 15 বছরে 5% খেলাপি ঋণ কমেছে। ফিরোজ রশিদ বলছেন ব্যাংকারদের কাছে সরকার জিম্মি হয়ে গেছে। এবং মুজিবুল হক চুন্নু বলছেন পরিচালকরা ব্যাংক লুটপাটের মূল হোতা। এরপরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলছেন সেন্ট মার্টিন লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, ভারতকে শিখিয়ে দিতে হবে না তারা কি করবে। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন, যারা ভোট চোর বলে তারা তো ভোট ডাকাত। ডলারের বিকল্প খোঁজা হচ্ছে, ব্রিক্সে যোগ দেবে বাংলাদেশ। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। ব্যাংক পরিচালকদের মেয়াদ আজীবন করার প্রস্তাব, জাতীয় সংসদ। বিরোধী দলের তীব্র আপত্তি ও ওয়াকআউটের মুখে ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়িয়ে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস। তারপরে চলে যাচ্ছি কালের কণ্ঠে। কালের কণ্ঠের সংবাদ শিরোনামে রয়েছে 2 এজেন্সির হজের ফাঁদ, পবিত্র হজ 526 হজযাত্রীকে অতিরিক্ত দিতে হয়েছে 9 কোটি টাকা। এক এজেন্সির মালিক ধর্ম মন্ত্রণালয়ে সভা করছেন, মন্ত্রণালয় ও পুলিশ বলছে তারা তাকে খুঁজছে। তার পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট একটি খবর, রাজশাহী সিলেটে নৌকার সহজ জয়, সিটি কর্পোরেশন নির্বাচন। সেখানে বলা হচ্ছে সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। ইচ্ছাকৃত খেলাপি হলে 5 বছর ব্যাংকে পরিচালক পদে অযোগ্য, আইএমএফ এর শর্ত মেনে সংশোধনীর অভিযোগ তুলে জাপার ওয়াকআউট। কারো পরামর্শে সংশোধনী আনা হয়নি বলছেন অর্থমন্ত্রী। সংসদে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী বিল পাস সম্পর্কিত তথ্য। আবারও সিটি নির্বাচন বিষয়ে একটি খবরাখবর। 2 সিটিতেই নৌকার জয়, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন। প্রাপ্ত ভোটের সংখ্যা 1,60,210টি। নিকটতম মুর্শিদ আলম, প্রাপ্ত ভোট 13,483টি। অন্যদিকে সিলেটে জয়ী হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রাপ্ত ভোট 1,19,991টি এবং নিকটতম নজরুল ইসলাম, প্রাপ্ত ভোটের সংখ্যা 50,862টি। সবশেষে বণিক বার্তায় চলে যাচ্ছে। প্রবাসে ঢাকা থেকে শ্রমিক যায় 3%, রেমিটেন্সের 33% আসে ঢাকায়।
প্রবাসী শ্রমিকদের সংখ্যায় রাজধানী সহ গোটা ঢাকা জেলার অবদান 3% সামান্য বেশি। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো মোট রেমিটেন্সের প্রায় 33% আসছে ঢাকা জেলায়। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। উত্তরাঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি। কুড়িগ্রামে দুধকুমার নদের বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি এলাকা। কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মওলা সিরাজ, জানাচ্ছেন বিস্তারিত। শুভ সকাল আপনাকে। কুড়িগ্রামের পরিস্থিতি জানবো। ক্রমশ পানি বাড়ছে, বিশেষ করে বড় যে নদ নদীগুলো রয়েছে, হরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, সংকোচ, এসব নদীতেই কিন্তু হচ্ছে পানি বাড়ছে 4 দিন থেকে। এর মধ্যে গতকাল রাতে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে দুধকুমারের পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত করছে কালকে রাত থেকে, এবং একই সাথে হচ্ছে ব্রহ্মপুত্রের পানি দিয়ে প্রবাহিত হচ্ছে। সবকিছু মিলে এই যে গতকাল থেকে একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে নদ নদীর অববাহিকায় যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আর এর মধ্যে আপনি যেটা বললেন যে নাগেশ্বরীর সেই দুধকুমারের একটা বাঁধ ভেঙে গিয়েছিল, সেই বাঁধ ভেঙে কিন্তু ওই আশপাশের পশ্চিম তীরে, দুধকুমারের পশ্চিম তীরের অন্তত 2 শতাধিক বাড়িঘর কিন্তু প্লাবিত হয়েছে, এবং এই প্লাবিত হওয়ার সংখ্যাটা ওই এলাকায় কিন্তু বাড়ছে। একই সাথে দুধকুমারের পূর্ব দিকে ওই নাগেশ্বরী উপজেলার বেশ কিছু চরেও কিন্তু পানি উঠেছে। তো আমি যদি আপনাকে একটা বলি যে বলা হয় যে নদ নদীর জেলা কুড়িগ্রামে কিন্তু 4.5 শতাধিক চর বলা হয়। এই চরগুলো কিন্তু সবগুলো নদ নদীর অববাহিকায় হওয়ায় এবং নিচু এলাকায় হওয়ায় অল্প পানিতেও কিছু কিছু চর কিন্তু ডুবে যায়, বন্যা সৃষ্টি হয়। এটা কিন্তু গত 4 দিন আগেও 2-1 জায়গায় এমনটা হয়েছে। তো ওই মানুষগুলো কিন্তু আসলে যখন বন্যা হয় তখন কিন্তু খুব একটা বিপাকে পড়ে যায়, বিশেষ করে তাদের যাতায়াতের কোনো সুযোগ থাকে না, অনেকে আছে বাড়িতে রান্না করবার সুযোগ থাকে না, অনেকে এই চরাঞ্চলের মানুষগুলো তো আবার হচ্ছে যে তারা গবাদি পশু পালন করে, হাঁস মুরগি পালন করে। এই সব লোকজন কিন্তু এই পশু, হাঁস, মুরগি সবকিছু নিয়ে অনেকটা বিপাকে পড়ে। সেই অবস্থাটা কিন্তু এবারও সৃষ্টি হয়েছে। সবকিছু মিলে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে 2 দিন আগ থেকে তারা বলছিল যে আজকে বা আগামীকালের মধ্যে যে একটা বন্যা সৃষ্টি হবার কথা, সেটা কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে। আমরা বেশ কিছু এলাকায় এখন পর্যন্ত লোকজন পানিবন্দী হবার খবর পেয়েছি। আর প্রশাসন কিন্তু যেটা বলছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নিয়ে তারা অপেক্ষা করছে, এবং দুর্গত এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। ওইসব জনপ্রতিনিধিদের মাধ্যমে ওইসব এলাকার লোকজনের একটা তালিকার কাজ চলছে। তারা হচ্ছে তালিকা পাওয়ার পরে হচ্ছে সেই সব এলাকায় হচ্ছে তারা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিস্তারিত জানাবার জন্য। জানছিলাম কুড়িগ্রাম এলাকার খবরাখবর, সেখানে বন্যা পরিস্থিতি, আসলে প্রাকৃতিক দুর্যোগ হলেই বাংলাদেশে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়, সেটার ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনাদেরকে অবগত করা আমাদের দায়িত্ব। চলুন এবারে দেখে আসি গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য কি বলছে, সেই সঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস, দুটোই জেনে আসবো। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.0 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা 29.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29.0 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে 22.5 ডিগ্রি সেলসিয়াস, দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। জেনে নিলাম আবহাওয়ার তথ্য এবং আজকের আবহাওয়ার পূর্বাভাস। সংস্কৃতি মানুষের জীবনযাত্রার প্রতিফলন। কোন একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষ কিভাবে চিন্তা করে, সেই অঞ্চলের আচার আচরণ, পোশাক, ভাষা, ধর্মীয় ক্রিয়াকলাপ, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির মিলিত রূপই সাংস্কৃতিক চিত্রনাট্য। এই আয়োজনে আজ আপনাদের জানাবো ভেনেজুয়েলার সংস্কৃতি সম্পর্কে। চলুন জেনে আসি। তেলের উপর ভিত্তি করে যেসব দেশের মূল অর্থনীতি দাঁড়িয়েছে তাদের মধ্যে ভেনেজুয়েলা অন্যতম। তেলের পরই ভেনেজুয়েলা লৌহ আকর রফতানি করে, কিন্তু এই দেশটিতে লৌহ ও ইস্পাত তৈরির কোনো কারখানায় গড়ে ওঠেনি। ভেনেজুয়েলায় গ্রীষ্মকালীন জলবায়ু বিদ্যমান। এ কারণে অঞ্চলভেদে দেশটির তাপমাত্রা তুলনামূলক কম বেশি হয়। এ কারণে জীববৈচিত্র্যেও বেশ ভিন্নতা রয়েছে। প্রায় 25,000 জাতের অর্কিড রয়েছে। প্রাণী বৈচিত্র্যে ভিন্নতার কারণে পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর ক্যাপিবারা দেখবেন এখানে। বিশেষ প্রজাতির এই ইঁদুর দেখতে এতটাই বড়, তা দেখে আপনার কাছে অন্য কোনো প্রাণীও মনে হতে পারে। ভেনেজুয়েলা উৎসব পাগল জাতি। এ কারণে এই দেশে বছরের প্রতি মাসেই কোনো না কোনো উৎসব পেয়েই যাবেন। ভেনেজুয়েলার সবচেয়ে জনপ্রিয় উৎসবের নাম ফেস্টিভ্যাল দ্য ভার্জিন দ্য কোরোমোটো। প্রতি বছর লেডি অফ কোরোমোটোর স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়। দেশটির মানুষ বিশ্বাস করে কোরোমোটো ঐশ্বরিক ক্ষমতায় নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এই দিন বিচিত্র শোভাযাত্রা এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়। এল দিয়া দে সান জোসে ভেনেজুয়েলার আরও একটি জনপ্রিয় উৎসব। এটা মূলত স্প্যানিশ উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ ষাঁড়ের লড়াই। এছাড়া এই উৎসবের অনেকগুলো অদ্ভুত রীতিও রয়েছে। ডিসেম্বর মাসে পালন করে ফিয়েস্তা দ্য সান বেনিতো। বড়দিনকে সামনে রেখে এই উৎসব পালন করে ভেনেজুয়েলাবাসী। এদিন নানা রকমের পোশাক পরে নাচ গানে মেতে থাকেন তারা। ভেনেজুয়েলার পুরুষদের জনপ্রিয় পোশাক হচ্ছে লিকুই লিকুই। এই পোশাকের লম্বা হাতা সমৃদ্ধ জ্যাকেট এবং বন্ধ কলার থাকে। এছাড়াও বুকে এবং নিচে পকেট থাকে। লিকুই লিকুই পোশাকের একটি মেয়েদের সংস্করণ রয়েছে। সেখানে মেয়েরা শুধু প্যান্ট দিয়ে না পরে স্কার্ট দিয়ে পরেন। আমাদের দেশের মেয়েদের মতো তারাও ব্লাউজ এবং স্কার্ট পরেন। এটা ভেনেজুয়েলার মেয়েদের স্বাচ্ছন্দ্যের পোশাক। ভেনেজুয়েলার ট্র্যাডিশনাল এবং সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে হালাকাস বা হালাক্কা। মাংস, পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় এই ডিশটি। তবে এই খাবারের বিশেষত্ব হচ্ছে কলাপাতায় মুড়িয়ে রান্না করা হয়। পিস্কা আন্দিনা ভেনেজুয়েলার আরও একটি জনপ্রিয় খাবার। এটি হচ্ছে একটি বিশেষ ধরনের স্যুপ। আলু, ডিম, দুধ এবং পনির দিয়ে তৈরি করা হয় পুষ্টিকর এই স্যুপ। এই দেশের জনপ্রিয় খেলা হচ্ছে বেসবল। তবে ফুটবলও বেশ জনপ্রিয় খেলা ভেনেজুয়েলাতে। জানছিলাম ভেনেজুয়েলার সংস্কৃতি সম্পর্কে। প্রিয় দর্শক, এবারে আমাদের আর্কাইভ থেকে, চ্যানেল 24 আর্কাইভ থেকে শেলু বড়ুয়ার কণ্ঠে আধুনিক গান শুনতে শুনতে শেষ করতে চাই আজকের সকাল 24-এর এই আয়োজন। আরও একটা সকালে দেখা হোক, আরও নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। আমি তাসনুভা মোহনা বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকুন। শুভ সকাল আরও একবার। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে।
ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে